প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি মামুন রশিদ। শুরুতেই শিরোনাম। বিসিবির জেলা ও মহানগর কোচ নিয়োগ পরীক্ষায় তুঘলকি কাণ্ড। 218 জনে পাস, মাত্র 20 জন। সঠিক প্রক্রিয়া না থাকায় ক্ষুব্ধ লোকাল কোচরা। ফুলহাম এফসির হয়ে অভিষেক হলো বাংলাদেশি অরিজিন ফারহান আলীর। প্রাক প্রস্তুতিতে নরউইচের বিপক্ষে মাঠে নামেন ফারহান। আর্জেন্টিনার বিপক্ষে শত্রুতা, 10 জনকে চিহ্নিত করেছে আলবি সেলেস্তেদের দেশের সংবাদ মাধ্যম তোদো নোটিসিয়াস। তিন ধাপে হবে পরীক্ষা, অথচ পরীক্ষার্থী নিজেই জানেন না তার প্রক্রিয়াটা কি। কত মার্কের, কত ঘন্টা কিংবা প্রশ্নের ধরন বাংলা নাকি ইংরেজিতে, সে সম্পর্কেও ছিল না স্পষ্ট কোনো নির্দেশনা। এমন এক অদ্ভুত পরীক্ষা হয়ে গেল বিসিবির জেলা ও মহানগরের কোচ নিয়োগে। ফলাফল, 218 জন আবেদনকারীর মধ্যে পাশ করেছেন মোটে 20 জন। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রিমন। তামিম সাহেব, আমি অত্যন্ত লজ্জিত এবং আপনি আমাকে ক্ষমা করবেন। ভাবতে পারেন সিরাজগঞ্জের স্বনামধন্য ক্রিকেট কোচ মামুন আব্দুল্লাহ বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে হঠাৎ করেই ক্ষমা চাইছেন কেন? দুদিন আগেই তো যিনি তুলোধুনো করেছিলেন তামিম আর তার বোর্ডকে। কোনো অদৃশ্য চাপ নাকি ভিন্ন কিছু? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এমন ইউটার্নের কারণ দর্শকদের ওপরই ছেড়ে দেয়া যাক। ড্রামা ওভার ড্রামা। বিসিবির জেলা ও মহানগর কোচ নিয়োগে বোর্ডে গেল কয়েকদিন যা হয়েছে তা ছাড়িয়ে যাবে সবকিছু। গেল 15 জুন এক গাদা শর্ত দিয়ে 2 বছর মেয়াদে 59 জেলা ও ঢাকা মেট্রোর 2 ইউনিটের কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি। তবে সেখানে সব শর্ত পূরণ করতে পারেননি অধিকাংশ আবেদনকারী। কিন্তু সমস্যাটা অন্যখানে। গেল 22 থেকে 24 জুলাই হওয়া এই পরীক্ষার ব্যাপারে নাকি ছিল না কোনো স্পষ্ট নির্দেশনা। কত মার্কের, কত ঘন্টা, প্রশ্নের ধরন, মাতৃভাষা নাকি ইংরেজিতে, সে সম্পর্কেও ছিল না কোনো গাইডলাইন। ফলাফল অনুমেয়। 218 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন মোটে 9.17%, অর্থাৎ 20 জন। পারফরমেন্স শিট দেখে ন্যাশনাল টিমে সিলেক্ট হয় কেন একটা কোচ? তার অতীত পারফরমেন্স দেখে। তাহলে বিসিবি কি করে? বিসিবিতে গেম ডেভেলপমেন্ট আছে, গেম ডেভেলপমেন্টের কাজ কি? তার কাছে ডাটা নাই কোন জেলায় কোন কোচটা কি কাজ করছে। সে ওই ডাটার উপর ভিত্তি করে কেন কোচদেরকে মূল্যায়ন করবে না? তাহলে ক্রিকেট বোর্ডের কাছে কি আছে? তাহলে তো আজকে থেকে ক্রিকেট ছেলেদেরকে ফিল্ডে কাজ করানোর বাদ দিয়ে ছেলেদেরকে নিয়ে বই খাতা নিয়ে বসে ক্রিকেট খেলা শিখাবো। তাহলে তো ওই যে বই পড়ে যেমন সাঁতার শিখে, বই পড়ে সাঁতার শিখা যেমন যায় না, বই পড়ে ক্রিকেটও হয় না। বাধ্য হয়ে তাই এবার আবারও রিভার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ড, যেখানে শিথিল রাখা হয়েছে আগের সব মানদণ্ড। নাকি থাকবে স্পষ্ট গাইডলাইনও যোগ করা হয়েছে বাকি 5 জেলাকেও। ক্রাইটেরিয়া আমরা ওপেন করে দিয়ে, মানে যে ফার্স্ট ক্লাস ক্রিকেট বা লেভেল 1 করা থাকতে হবে এটা ম্যান্ডেটরি না করে একটা ওপেন ইন্টারভিউ কল করছি আমরা। মার্কিং সিস্টেমটা খুবই ট্রান্সপারেন্ট, অনেকে ভালো ছিল, অনেক স্যাক্রিফাইস করে অনেক বছর সার্ভিস দিচ্ছে তারা, বাট পরীক্ষার মাধ্যমেই তাদেরকে পাস করে আসতে হবে। তবে এবার সামনে আসছে নতুন সংখ্যা, কারণ অনেক জেলা কোচই আশঙ্কা করছেন যারা এই পরীক্ষার প্রক্রিয়ার সমালোচনা করে বিসিবির বিপরীতে দাঁড়িয়েছিলেন তাদের বিরুদ্ধে নাকি নেমে আসবে বোর্ডের নীরব নিষেধাজ্ঞা। আবার যে 20 জন পাশ করেছেন তাদের ব্যাপারেও বোর্ডের ভাবনা কি? যদিও বোর্ডের গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান টেকনিক্যাল জায়গাতে নিয়োগ দিতে চান যোগ্যদেরই। বাকি উত্তর আপাতত সময়ের হাতে। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। অস্ট্রেলিয়া সিরিজের জন্য আজ ঘোষণা হতে পারে বাংলাদেশ দল, তবে তার আগে বাংলাদেশ দলকে ভাবাচ্ছে ইনজুরির সমস্যা। পুরো সিরিজ মিস করবেন নাহিদ রানা, প্রথম টেস্ট মিস করবেন লিটন দাস ও শরীফুল ইসলাম। সাইড স্ট্রেনে পড়ে আগেই অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার প্রায় 6 থেকে 8 সপ্তাহ সময় লাগবে। তবে কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছেন শরীফুল ইসলাম ও লিটন দাস। চোটের উন্নতি হওয়ায় দ্বিতীয় টেস্টের আগে ফিটনেস টেস্ট পাশ করলে তাদের খেলার ভালো সম্ভাবনা রয়েছে। বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানও ইনজুরি কাটিয়ে 18 আগস্টের পর নির্বাচকদের বিবেচনায় আসতে পারেন। অন্যদিকে ফ্র্যাকচারের সমস্যা থাকায় পেসার
তানজিম হাসান সাকিবকে লম্বা সময়ের জন্য পুনর্বাসনে থাকতে হচ্ছে। তার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বছরের শেষ দিক পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। মিরপুরে আছেন সহকর্মী মাহবুব রিমন, তার কাছে যেতে চায়। মাহবুব রিমন, আজকে বাংলাদেশের দল ঘোষণা করার একটা খবর আমরা পাচ্ছি, কখন নাগাদ দল ঘোষণা হতে পারে এবং কেমন হতে পারে দলটা? অস্ট্রেলিয়ায় কারা কারা যাবে? ইনজুরিরও কিছু কনসার্ন আছে, বিস্তারিত জানাবেন। নিশ্চয়ই মামুন, দল আসলে আজই ঘোষণা হতে পারে এবং সবকিছু ঠিক থাকলে বিকেল 3টার পর প্রধান নির্বাচকের সঙ্গে কথা হয়েছে। তিনি বলছেন যে বিকেল 3টার পরই আসলে আনুষ্ঠানিকভাবে যে মেইল রয়েছে বিসিবি থেকে, সেই মেইলেই দলটা ঘোষণা করা হবে। যেমনটা বলছিলেন যে ইনজুরির আসলে লম্বা তালিকা রয়েছে। 23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়া যাচ্ছে। এই সিরিজ নিয়ে অন্যরকম একটা হাইপ ছিল, আলাদা করে বললে নাহিদ রানাকে নিয়ে কেইনস এবং ডারউইনে ম্যাচ, ওই অস্ট্রেলিয়ান তাসমান সাগর পাড়ে সিম কন্ডিশনে কেমন করে নাহিদ, মিরপুর এবং সিলেটও আমরা তার সেই পেস যে তাণ্ডব দেখেছিলাম। কিন্তু নাহিদ রানাকে না পাওয়ায় আসলে বাংলাদেশ জাতীয় দলের জন্য এটা অনেক বড় একটা ক্ষতি। শুধুমাত্র নাহিদ নয়, শরীফুলকেও পাওয়া যাচ্ছে না প্রথম টেস্টে। তবে তারপরেও আসলে জানেন যে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজ, সেই সিরিজে অধিকাংশ ক্রিকেটারই থাকবেন। হাসান মাহমুদ থাকছেন, তাসকিন আহমেদ থাকছেন। এছাড়াও আমরা জানি যে বাড়তি সতর্কতা হিসেবে হয়তো খালেদ আহমেদকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হতে পারে যদি এবাদতকে না পাওয়া যায়। জানেন যে এবাদত প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন। সেই এবাদতের তার স্ত্রীর পাশে তিনি থাকতে চেয়েছিলেন, তবে যেহেতু একটা আপৎকালীন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাচ্ছে পেস সংকটে, সে কারণে এবাদতকে অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে যাতে এবাদত অন্তত প্রথম টেস্টটা খেলেন, কারণ দ্বিতীয় টেস্টের আগে তো শরীফুল সুস্থ হয়ে যাবেন। সব কিছু মিলিয়ে যদি ব্যাটিংয়ের কথা বলি, খুব একটা বোধহয় পরিবর্তন আসবে না, যেহেতু প্রথম টেস্ট লিটন কুমার দাস খেলতে পারবেন না। অতিরিক্ত হিসেবে জাকের আলী অনিকে কিন্তু দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে, তবে তিনি মূল যে 15 জনের স্কোয়াড, সেই স্কোয়াডে তিনি থাকছেন না। এর বাইরে যে নামগুলো, সেগুলো তো আসলে মোটামুটি প্রত্যাশিত। ওই জয় থাকবেন, সাদমান ইসলাম অনেক থাকবেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম রয়েছেন। এছাড়াও অমিত হাসানের কথা আলাদা করে বলতে পারি, সবশেষ সিরিজে তার ডেবিউ হয়েছে, যদিও তার ব্যাটিং। রিমন, আপনারা আসলে বুঝতে পারছিলাম, আপনি দল নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন, দলের আপডেটটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আরেকটা জিনিস, আপনারই একটা রিপোর্ট দেখছিলাম বিসিবিতে কোচ নিয়োগ নিয়ে একটি তুগলকি কাণ্ড হয়েছে, সেটি নিয়ে একটু ছোট্ট করে যদি বলেন যে আসলে কোন প্রক্রিয়া সামনের দিকে এগোচ্ছে বিসিবি। বিসিবি যখন আসলে দেখলো যে আপনি 218 জনের মধ্যে মোটে যে যখন 20 জন পাস করেন সবগুলো ক্রাইটেরিয়া পূর্ণ করে, তখন আসলে বলাই বাহুল্য যে অধিকাংশ যে 59টা জেলায় প্রথম ধাপে এবং ঢাকা মহানগরের দুটো অঞ্চলে আসলে কোচ নিয়োগের যে তালিকাটা দিয়েছিল, শেষ পর্যন্ত বিসিবি সব কিছু শিথিল করেছে। এবং আগে যেটা হয়েছিল যে যিনি রিটেনে পাস করবেন তিনি ভাইবা, এরপরে তিনি থিওরিটিক্যাল, কিন্তু এবার যেটা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমে ভাইবা এবং থিওরিটিক্যাল নিবে এবং পরবর্তীতে সেখানে যারা উত্তীর্ণ হবে সেখান থেকে রিটেনে নিবে। অর্থাৎ জেলা এবং বিভাগীয় যে কোচ এবং যে আবেদনেরও যে ফার্স্ট ক্লাস ক্রিকেট কিংবা প্রথম শ্রেণীর ক্রিকেটে তাকে খেলতে হতে পারে কিংবা গ্রেড 1-এর লাইসেন্স থাকতে হবে, সেই বিষয়গুলো বিসিবি অনেক শিথিল হয়েছে। বলাই বাহুল্য জেলা এবং বিভাগীয় যে কোচরা রয়েছে তাদের যে দাবি ছিল সে দাবি মেনে নিয়েছে। তবে সেক্ষেত্রে কিন্তু মামুন আরও একটা সমস্যা সামনে চলে এসেছে। যারা আসলে বিসিবির বিরুদ্ধে বিদ্রোহ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দিয়েছে, তারা এখন আসলে একটা শঙ্কায় রয়েছে। তারা ভাবছে যে হয়তো বা নীরব একটা নিষেধাজ্ঞায় তারা পড়তে যেতে পারে। সব কিছু মিলিয়ে আসলে ওই বিতর্ক এবং আলোচনা শেষ হয়ে যেন হইল না শেষ। মামুন, রিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বিস্তারিত জানাচ্ছিলেন বাংলাদেশ দল এবং কোচ নিয়োগের যে ঘটনা ঘটেছে সেগুলো জানাচ্ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাবেক রিয়াল কোচ, তিনি এখন ফুলহ্যাম এফসির কোচ এবং সেই দলে আছেন বাংলাদেশি অরিজিনাল একজন ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। তাকে তিনি ক্যাম্পে ডেকেছিলেন, এবার তার অভিষেকটাও হয়ে গেছে। সবশেষ প্রাক প্রস্তুতি ম্যাচে ফারহান আলী ওয়াহিদ ফুলহ্যামের হয়ে অভিষেকটা করে ফেলেছেন। কেমন খেলেছেন বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সবুজ। বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য স্বপ্নের মতো একটা দৃশ্য। ফুলহ্যামের জার্সি গায়ে মাঠে ছুটছেন ফারহান আলী ওয়াহিদ। হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি ফুটবলার হিসেবে এবার ইংলিশ প্রিমিয়ার লিগ মাতাবেন ফারহান। সাবেক রিয়াল কোচ আলভারো আরবেলোয়া দায়িত্ব নিয়েই ফুলহ্যামের মূল দলে ডেবু করালেন 19 বছর বয়সী বাংলাদেশি ফরোয়ার্ডকে। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচের মুখোমুখি হয়েছিল ফুলহ্যাম। ম্যাচের 46 মিনিটে মাঠে নামেন ফারহান। যদিও ম্যাচটি 2-0 গোলে হেরেছে ফুলহ্যাম, তবে বাংলাদেশি ফ্যানদের জন্য এই ম্যাচের ফলাফল নয়, বরং ফারহানের অভিষেকটাই ছিল গুরুত্বপূর্ণ। ফারহান আলী ওয়াহিদ এর আগে ফুলহ্যামের বয়সভিত্তিক দলে খেলেছেন, তবে মৌসুম শুরুর আগে তিনি মূল দলের সাথে অনুশীলন শুরু করেন। আরবেলোয়ার অধীনে তার অনুশীলন দেখার পর থেকেই ভক্তদের মধ্যে আশার সঞ্চার হয়। তবে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যাবে ফারহানকে। শেষ পর্যন্ত ভক্তদের সেই আশা পূরণ হলো।
25 আগস্ট ফুলহ্যামের ম্যাচ চেলসির বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচ দিয়েই শুরু হতে পারে প্রিমিয়ার লিগে ফারহানের মৌসুম। আর সেপ্টেম্বরের উইন্ডোতেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে ওয়াহিদের। নাম বলতে পারি ফারহান আলী ওয়াহিদ ইনশাআল্লাহ সেপ্টেম্বরে আসবে। জায়ান হাকিমের কাজ আমরা এখন মোটামুটি অ্যাপ্রুভাল পেয়ে গেছি, সো আমরা এখন কাজ শুরু করবো, বাট ডেফিনেটলি সেপ্টেম্বর উইন্ডোতে তাকে আমরা ইনভাইট করবো। আর আফটার দ্যাট আরও 2-3 সাথে কথা বলছি, ওটা এখনও মানে বড় জায়গা আসলে, বাট উই আর হোপিং আরও 2 থেকে 3 জন অ্যাড হবে। সেপ্টেম্বরের উইন্ডোতে পাওয়া না গেলেও এই লেফট উইঙ্গারকে দেখা যাবে সাফ মাথাতে। মাঝ মাঠে হামজা আর আক্রমণে ফারহান যেন বাংলাদেশের ফুটবলের জন্য এক নতুন অধ্যায়। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। বাংলাদেশের ফুটবলে চলছে নীরব এক বিপ্লব। জাতীয় দল থেকে বয়সভিত্তিক দল সবখানে জোর দেওয়া হচ্ছে অরিজিন ফুটবলে। এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক স্কোয়াডে যোগ দিয়েছেন এক ঝাঁক অরিজিন ফুটবলার। মাহেক খান থেকে জিদান ইউসুফ স্বপ্ন দেখাচ্ছেন বড় মঞ্চে লাল সবুজের পতাকা উঁচিয়ে তোলার। বিশ্বকাপ তো শেষ হলো, এবার একটু নিজেদের ঘরে নজর দেওয়া যাক। বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে অনেকটাই আড়ালে পড়ে গেছে বাংলাদেশের ফুটবলের নীরব উত্থান। হ্যাঁ, নীরব উত্থান বলাই যায়। মরক্কো কিংবা ফ্রান্সের মতো দলকে দেখে অনুপ্রাণিত হওয়া বাংলাদেশ বেশ আট ঘাট বেঁধে নেমেছে অরিজিন ফুটবলারদের লাল সবুজের জার্সিতে খেলাতে। নভেম্বরে দেশের মাটিতে হবে সাফ, তার আগে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে যাবে বাংলাদেশের যুবারা। আজকের আলোচনা তাদের নিয়েই। কিছুদিন আগেই 40 জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। সেখানে ডাক পেয়েছেন এক ঝাঁক অরিজিন ফুটবলার। জিদান ইউসুফ, অ্যাডাম আব্বাস, মাহে খান, এহসান মালিক, ইব্রাহিম নওয়াজদের মতো অরিজিন ফুটবলাররা ডাক পেয়েছেন এই দলে। যশোরে কোচ জেরার্ড জোন্সের অধীনে চলছে লম্বা সময়ের ক্যাম্প। অ্যাডাম আব্বাস এখনও ক্যাম্পে যোগ না দিলেও যোগ দিয়েছেন মাহে খান, জিদান ইউসুফ, ইব্রাহিম নওয়াজদের মতো যুবারা। এই তরুণদের নিয়ে আপনি বেশ আশাবাদী হতেই পারেন, কারণ স্ব জায়গায় এই অরিজিন ফুটবলাররা নিজেদের প্রমাণ করেছেন। আশা দেখাচ্ছেন যুবা দল থেকে সিনিয়র টিমে জায়গা করে নিতে। চলুন ফুটবলার ধরে ধরে আলোচনা করা যাক। মোহাম্মদ মাহে খান খুব একটা আলোচনায় না থাকলেও হতে পারেন বাংলাদেশের গোলের ক্ষুধা মেটানোর মেশিন। ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ স্ট্রাইকার। 18 বছর বয়সী এই ফুটবলারকে আলাদা করেছে তার হাইট আর লং রেঞ্জের শট। ডান এবং বা দুই পায়ে ডি বক্সের বাইরে থেকে শট নিতে পারেন মাহে খান। সামনে থেকে প্রেসিং করা কিংবা ডিফেন্ডারের সাথে লড়াই ও অফ দ্য বল মুভমেন্টে বেশ এগিয়ে এই স্ট্রাইকার। ইংল্যান্ডের 7ম স্তরের ক্লাব ক্যাটারিং টাউনের যুবদল, 9ম স্তরের মূল ও যুবদল মোল্টন এফসি এবং 10ম স্তরের ক্লাব রাসডেন অ্যান্ড হিগহাম ইউনাইটেডে খেলেছেন। এছাড়া প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা ও নটিংহাম ফরেস্টে ট্রায়ালের সুযোগ পেয়েছিলেন। জিদান ইউসুফ অনূর্ধ্ব 20 দলের আরেক আলোচিত নাম। 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার সেন্টার ব্যাক ইংল্যান্ডের ক্লাব ওয়ালটন অ্যান্ড হার্শেম এফসির হয়ে খেলেন। এই তরুণ ডিফেন্ডার তার অসাধারণ শারীরিক গঠন ও স্কিলের জন্য পরিচিত। বাংলাদেশের রক্ষণে নির্ভরতার প্রতীক হয়ে উঠতে পারেন জিদান। সম্ভাবনা আছে অদূর ভবিষ্যতে জাতীয় দলে জায়গা করে নেওয়ারও। আরেক গুরুত্বপূর্ণ জায়গা মাঝ মাঠ। ডিফেন্স আর ফরওয়ার্ডদের মাঝে সিঁড়ি হবেন এহসান মালিক। অস্ট্রেলিয়ান প্রবাসী এই ফুটবলার মাঝ মাঠে বল কেড়ে নেওয়া, খেলার গতি নিয়ন্ত্রণ এবং রক্ষণে সহায়তা করার দক্ষতার জন্য পরিচিত। সাদারল্যান্ড শার্কস ও পাররামাট্টা এফসির হয়ে খেলেছেন তিনি। বাংলাদেশের যুবা দলের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারেন অ্যাডাম আব্বাস, যদিও তিনি এখনও ক্যাম্পে যোগ দেননি। রাইট উইংয়ে খেলা অ্যাডাম বেড়ে উঠেছেন ইংল্যান্ডে। দ্রুত গতি, ড্রিবলিং এবং ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে কাটিয়ে ওঠার দক্ষতার জন্য বেশ পরিচিত অ্যাডাম। যশোরের নাজমুল হুদা ফুটবল একাডেমিতে জেরার্ড জোন্সের অধীনে ক্যাম্প করছেন প্রায় 40 ফুটবলার। সেখান থেকে বেছে নেওয়া হবে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বের দল। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক উজবেকিস্তান, ভারত ও সিরিয়া। বয়সভিত্তিক সাফ জয়ের পর এবার এএফসিতে নজর বাংলাদেশের, আর সেজন্যই যুবা ফুটবলে অরিজিনদের উপর বিশেষ নজর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।
মামুনুর রশিদ, স্টার প্লে। বিশ্বকাপ হারার পরও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার তো আরও এক ধাপ এগিয়ে গেল আলোচনা। আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল তোদো নোটিসিয়াস প্রকাশ করেছে এমন এক তালিকা যেখানে দাবি করা হচ্ছে বিশ্বের কয়েকজন পরিচিত ব্যক্তি নাকি মেসিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রচারণা চালাচ্ছেন। কার বিরুদ্ধে কী অভিযোগ আর কেনই বা এমন তালিকা প্রকাশ করল আর্জেন্টিনার গণমাধ্যম, জানাচ্ছেন তানজিম ঐশী। আর্জেন্টিনার বিপক্ষে ষড়যন্ত্র করছে কারা? 10 জনকে আলবিসেলেস্তেদের শত্রু চিহ্নিত করে এবার নতুন বিতর্কের জন্ম দিল দেশটার সংবাদ মাধ্যম তোদো নোটিসিয়াস। এক অনুষ্ঠানে তারা প্রকাশ করেছে এমন সব আন্তর্জাতিক ব্যক্তিত্বের নাম যাদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি বিশ্বজুড়ে আর্জেন্টিনা বিরোধী প্রচারণা চালিয়েছেন। তালিকার একেবারে ওপরে জায়গা পেয়েছেন মিশর জাতীয় দলের কোচ হোসাম হাসান। রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনার কাছে হারের পর তিনি অভিযোগ করেছিলেন ম্যাচে মিশরের সঙ্গে অন্যায় করা হয়েছে। তার দাবি ছিল একটা পেনাল্টি দেয়া হয়নি, বৈধ গোলও বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, তিনি প্রশ্নও তুলেছিলেন সবকিছু কি মেসিকে এগিয়ে রাখার জন্যই করা হয়েছে। এই তালিকায় আছেন ব্রিটিশ গণমাধ্যম ব্যক্তিত্ব পিয়ার্স মর্গানো। ফাইনালের পর সামাজিক মাধ্যমে তিনি আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণকে লজ্জাজনক বলে মন্তব্য করেছিলেন। বিশেষ করে লিয়ান্দ্রো পারেদেসের সমালোচনাও করেছিলেন। তার জবাবে অনুষ্ঠানের উপস্থাপক পাল্টা প্রশ্ন ছুড়ে দেন একজন ইংরেজ সাংবাদিকের এমন মন্তব্যের গুরুত্বই বা কতটুকু। চমক আছে আরও, বিতর্কের তালিকায় জায়গা করে নিয়েছেন হলিউড অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসনও। অনুষ্ঠানে তার একটা পুরনো মন্তব্য তুলে ধরা হয়েছে যেখানে তিনি আর্জেন্টিনাকে বর্ণবাদ নিয়ে কড়া সমালোচনা করেছিলেন। এছাড়াও রয়েছেন জনপ্রিয় ইউটিউবার আইশো স্পিড। বিশ্বকাপ জয়ের পর স্পেনকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন রোনালদো ভক্ত এই কন্টেন্ট ক্রিয়েটর। সেই উদযাপনও ভালোভাবে নেয়নি অনেক আর্জেন্টাইন সমর্থক। তালিকায় আরও আছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম, আছেন স্প্যানিশ গায়িকা রোসালিয়া আর চিলিয়ান অভিনেতা পেদ্রো পাস্কাল। তবে এই প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। কারো মতে আর্জেন্টিনার বিরুদ্ধে হওয়া ধারাবাহিক সমালোচনার জবাব দিতেই এমন উদ্যোগ। আবার অনেকেই বলছেন সাধারণ সমালোচনাকেও ষড়যন্ত্র হিসেবে তুলে ধরে অযথা বিতর্ক উস্কে দেওয়া হয়েছে। তানজিম ঐশী, স্টার প্লে। বিশ্বকাপ থেকে বিদায়, সমালোচনা আর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। গত কয়েক সপ্তাহে নেইমারের নামের পাশে ছিল হতাশার গল্পই বেশি, কিন্তু বড় খেলোয়াড়রা হয়তো উত্তরটা দেন মাঠেই। বিশ্বকাপের পর প্রথম ম্যাচে সান্তোসের জার্সিতে ফিরেই করলেন জোড়া গোল। যদিও শেষ পর্যন্ত দল জিততে পারেনি, তবে 90 মিনিট জুড়ে যেভাবে প্রতিপক্ষের রক্ষণকে নাকানি চুবানি খাইয়েছেন তাতে যেন পুরনো নেইমারকেই আবার দেখতে পেল ফুটবল বিশ্ব। তানজিম ঐশীর আরও একটি রিপোর্ট। ক্লাব ফুটবলে ফিরতেই যেন বদলে গেল গল্পটা, বদলে গেলেন নেইমার জুনিয়র। বিশ্বকাপের দুঃস্বপ্ন আর পোকার খেলার বিতর্কের পর সান্তোসের হয়ে মাঠে নেমেই আবারও দেখালেন ব্রাজিলিয়ান পোস্টার বয় এখনও ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। চাপোকোয়েন্সের বিপক্ষে সান্তোসের ম্যাচটা শেষ হয়েছে 2-2 সমতায়, কিন্তু ম্যাচ রেজাল্ট ছাপিয়ে আলোচনায় নেইমারের পারফরমেন্স। জোড়া গোল করেছেন, শুধু গোলই নয়, পুরো ম্যাচ জুড়ে আক্রমণের প্রাণভোমরা তিনিই ছিলেন। 9টা শট নিয়েছেন, যার 5টাই ছিল লক্ষ্যে। প্রতিপক্ষের গোলরক্ষককে বারবার ব্যস্ত রেখেছেন আর রক্ষণভাগকে রেখেছেন চাপে। সংখ্যাগুলোও বলছে এটা ছিল অসাধারণ এক পারফরমেন্স। 90 মিনিটে 103 বার বল স্পর্শ করেছেন, 62টা পাসের মধ্যে সফল হয়েছে 48টা। তৈরি করেছেন একাধিক গোলের সুযোগ। শুধু গোল করার জন্য নয়, সতীর্থদের খেলাতেও প্রাণ এনে দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। বল পায়ে নেইমারের পুরনো জাদুটা ছিল চোখে পড়ার মতো। প্রায় 400 মিটার বল নিয়ে এগিয়েছেন, প্রতিপক্ষের খেলোয়াড়দের একের পর এক চ্যালেঞ্জ নিতে বাধ্য করেছেন আর ফাউলের শিকার হয়েছেন 4 বার। অবশ্য নিজেও হলুদ কার্ড দেখেছেন। অর্থাৎ পুরো ম্যাচ জুড়েই ছিলেন চাপোকোয়েন্সের ডিফেন্ডারদের সবচেয়ে বড় মাথা ব্যথা। নেইমার পারফরমেন্সের স্বীকৃতিও পেয়েছেন হাতে নাতে। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট সোফা স্কোর দিয়েছে 9.4 রেটিং, যা ছিল ম্যাচের সর্বোচ্চ। এই মৌসুমে ব্রাজিলিয়ান লিগে এখন পর্যন্ত 9 ম্যাচে নেইমারের গোল 6টা, সঙ্গে আছে 2টা অ্যাসিস্ট। সংখ্যা বলছে তিনি ধীরে ধীরে ফিরে পাচ্ছেন নিজের সেরা ছন্দ। তানজিম ঐশী, স্টার প্লে।
খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছি আপাতত। স্টে টিউন।